Alok Mondal. Hello, good morning. Alok, unmute. Good morning, dear. Good morning, sir. Good morning, sir. Good morning. Serki. Serki. Oh, Rajiv, sir. Thank you so much. Okay. Chalo, dear. Okay, dear. Bye bye. Take care. So, good morning, everyone. सब लोग मजे में, सब ठीक ठाक है? यू मस्त, तबीयत पानी ठीक है? प्रीति, चलो अच्छा है, गुड। बाकी सब लोगों को चेहरा दिखाने में क्या प्रॉब्लम है? सुजीत को, हाँ सुमन। ओके, सो गुड मॉर्निंग एवरीवन। अरे रीना दीटा की স্যার গুড মর্নিং দাও। গুড মর্নিং স্যার ইনি Good হচ্ছেন morning. আমার ছোট্ট বাচ্চা, আমার অ্যাসোসিয়েটের মেয়ে, হাসুদির মেয়ে। আচ্ছা আচ্ছা, গুড। গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। Good morning. गुड मॉर्निंग। चल, सो স্টার্ট করি সবাই, উইথ ইউর পারমিশন, যদিও বা লাগবে না তাও। ওকে, সো ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি সেশনটা আমি জানি একটুখানি টাফ ফর বাংলাদেশ পিপল, অ্যাকচুয়ালি এই সময় তাদের ইফতার চলে, সো বাট স্টিল কিছু করার ছিল না, আমার মাথাতে ছিল না এটা, অনেস্টলি আই এম ভেরি সরি ফর ইট। আজকের সেশনটাকে আবার রিপিটেশন করাবো আরেকবার কোনো একটা সময়, সো দ্যাট সবাই যাতে অ্যাটেন্ড করতে পারে। তো বাকি আই থিঙ্ক স্টার্ট দ্য সেশন। আচ্ছা, স্টার্ট। আজকের সেশনের নাম কি বেসিক্যালি? অবজেকশন হ্যান্ডলিং, না? मित्रेश तुझे तो रोगा है किस करो? गुड गुड गुड, वेरी गुड। আজকে সেশনটার নাম বেসিক্যালি হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং। তো অবজেকশন হ্যান্ডলিং করার মেইন কন্টেন্টে যাওয়ার আগে আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে জানতে চাই যে অ্যাকচুয়ালি কি কি অবজেকশন হয়, রাইট? আপনাদের কাছ থেকে জানতে চাই। আমি চাইবো সবাই একটুখানি চ্যাট বক্সে লিখুন ইফ পসিবল, বিকজ চ্যাট বক্সে লিখলে অ্যাকচুয়ালি বুঝতে পারো। একটা লাইনে, হ্যাঁ, এরকম না পুরো হিস্ট্রি লিখে দিলাম, একজনের সাথে কথা বলেছি, তারপরে এই হয়েছে ওই হয়েছে, তারপরে এটা বলেছে, একটা লাইন। ওকে, টাইম নেই। ग्रेट, आई हेट नेटवर्क, इन्हीं लोगों की सबसे ज्यादा जरूरत है। ओके, चलो আর কিছু? यस, আমার পরিচিতি বেশি নেই। ফার্স্ট প্রোডাক্ট কস্টলি, হয় না, টাইম নেই, প্রোডাক্টের প্রাইস হাই, মাঝপথে গিয়ে থেমে গেছে, কাজ করছে না। এটা এটা অবজেকশন না, এটা মাঝপথে তো ডিস্ট্রিবিউটরের প্রবলেম। আমার দ্বারা এসব হবে না। ইতনা কনফিডেন্ট চিত্রা মাঝি যে আপনাকে এই কথাটা বলে আমার দ্বারা এইসব হবে না, তাকে তো জয়েনই করাবেন না, কারণ ও ফুল কনফিডেন্ট যে ওর দ্বারা হবে না। তো এটা অবজেকশন না, এটা একদম ঠিক কথা, কোনো প্রবলেম নেই। এইসব করে কিছু হয় না। সব কিছু করবো, বাট নেটওয়ার্কিং করবো, এক্ষেত্রে কি করবো? সবকিছু করবো নেটওয়ার্ক। আচ্ছা, সবকিছু বলতে কি করতে পারি?
রাজকুমার দাস, দেখি রাজকুমার দাস কি আছে। দাস আনমিউট করুন। এটা এটা মানে কি সবকিছু করবো বলতে? নেটওয়ার্কিং করবো না মানে? কোনো কাজ করবে স্যার, কিন্তু নেটওয়ার্ক করবে না, এটা বলছে। নেবে না, বলো গাড়ি ড্রাইভিং লাইসেন্স জোগাড় করো। 5 বছর পরে যখন তুমি মার্সিডিজটা কিনবে তখন তোমার গাড়িটা চালাবে, সেটা তো করতে পারে। সেটাও করবে না। প্রোডাক্টস আর কস্ট। আগে যারা এসেছিল তাদের লাভ বেশি। ওয়াও, গুড। আগে যারা এসেছিল তাদের লাভ বেশি। গুড পয়েন্ট। ও জানি সব যারা উপরে থাকে তাদেরই হয়। Need product, much product ourselves. সুব্রত সরকার 50,000 জুলাই। সরি, খোকন অধিকারী নিড মাচ প্রোডাক্ট আওয়ার সাইড, মানে এটা ঠিক বুঝলাম না, একটুখানি ক্লিয়ার করবেন? ওকে, চলো। অনেক 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 অবজেকশনস। এটা কোনো কাজ হতে পারে? তাছাড়া 1 টাকার পণ্য 10 টাকায় বিক্রি হয়। জুয়েল আমি তো জুয়েলের বাস। আর কেউ আমাকে অবজেকশন লিখবে না, যেগুলো দিয়েছি সেগুলো আগে ক্লিয়ার করি। জুয়েল একটু আনমিউট করুন নিজেকে। জুয়েল আনমিউট করলে হবে, ভিডিও অন না করলেও হবে, অসুবিধা নেই। গুড মর্নিং দাদা। জুয়েল, এটার মানেটা আমাকে একটু বোঝাও। একটা হচ্ছে যে কিছু কিছু ব্যক্তি যারা আমরা শিক্ষকতা করি আর নেটওয়ার্ক মার্কেটিং যদি বাংলাদেশে শুনে, সেই ক্ষেত্রে বলে যে এটা কোনো পেশা বা কাজ হতে পারে, প্রেস্টিজিয়াস ইস্যু হিসেবে দাঁড় করায়। আর এটা বলে এটা বুঝছে এটা হচ্ছে 1 টাকার পণ্য 10 টাকা বিক্রি করে তোমাদেরটাকে তোমাকেই দিচ্ছে, এরকম একটা কমপ্লেন বলে আর কি। বাজারে যে পণ্য আছে তার থেকে অনেক দাম বেশি প্রোডাক্টের, মানে বেশি দাম নিয়ে আমাদেরকে নেটওয়ার্কিং সিস্টেমে কমিশনটা দিচ্ছে, এই ধরনের প্রশ্ন করে আর কি। আচ্ছা, আমায় একটা জিনিস বলো, মানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি, রাইট? একটুখানি বলার চেষ্টা করবে। আজকে আমরা যে দেশেই থাকি না কেন, বাংলাদেশে থাকি বা ইন্ডিয়াতে থাকি বা আমেরিকাতে থাকি, যেখানে একটা জিনিস হয় যেটার নাম হচ্ছে ট্যাক্স, হয়। জি। ট্যাক্স। আচ্ছা, ট্যাক্সটা আজকে যে সরকার এত রাস্তাঘাট করে, এত কোটি কোটি টাকা খরচা করে এই করার জন্য, সেই টাকাটা কোথা থেকে আসছে? জনগণের টাকাই তো, আমাদের আয়ের উৎস থেকেই তো নিচ্ছে। আমাদের আয় থেকেই নিচ্ছে না ট্যাক্স হিসাবে, তাই না? জি। তার মানে একটা জিনিস তো ক্লিয়ার, কোনো মানুষ, কোনো কোম্পানি হোক বা কোনো ব্যক্তি হোক, কোনো সরকার হোক বা যে কোনো দেশ হোক, লোককে টাকা দেওয়ার জন্য টাকা ছাপিয়ে দেবেন। যে টাকাটা আছে সেই টাকাটা রোল করার জন্য তোমার থেকে নিয়ে তোমাকেই দেয়, তোমাকে ফেরত দেয় বা আমাদেরকে ফেরত দেয়, এটাই তো হয় নর্মালি, তাই না? নাও এই জিনিসটাকে আমার মনে হয় একটুখানি না টেকনিক্যালি বোঝানোটা খুব দরকার। এটা একটা অবজেকশন, আমি আসবো অবজেকশন হ্যান্ডেলিং এর পার্টে, বাট স্টিল যে জিনিসগুলো আপনারা লিখেছেন সেই জিনিসগুলোর ওপর একটুখানি আগে কথা বলেন। এটা কোনো কাজ হতে পারে, রাইট? এটা কোনো কাজ হতে পারে, এটা প্রশ্ন। তার সাথে সাথে 1 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা, যদি সেরকমই হয়, কোনো একজন ব্যক্তি, ভালো করে বুঝবেন, আমি জানি না বাংলাদেশে অনেকে আছেন জানবেন এটা, বা ইন্ডিয়াতে যারা থাকে তারা এটা বুঝবে, যে কোনো একটা বাইকের, ধরুন একটা কথায় বলছি, একটা বাজাজের একটা বাইক, ঠিক? বাজাজের বাইকের
আপনি সব পার্টস বাজাজের দেখতে পাবেন। পালসার গাড়িতে বা যে কোনো রয়্যাল এনফিল্ড গাড়ি হোক বা যে কোনো গাড়ি হোক, রয়্যাল এনফিল্ড কিন্তু চাকা তৈরি করেন। চাকা তৈরি করার জন্য কিন্তু এমআরএফ এর কাছ থেকে বা টিভিএস এর কাছ থেকে নেয়, তাই না? কেন নেয়? তার পিছনের কারণ হচ্ছে সবকিছু যদি আমরা প্রোডাকশন করা স্টার্ট করি তাহলে আমরা ওই কস্টিংটাতে মেলাতে পারবো না, প্রথম কথা, রাইট? সেকেন্ড জিনিস হচ্ছে যে কোনো জিনিসের ক্ষেত্রে বিশেষ করে যখন আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি কথা বলি, যদি আমরা ধরুন আমাদের অ্যাসিওরের কথা যদি বলি বা একটা কোলগেটের সাথে যদি আমি তুলনা করি, রাইট? আজকে কোলগেটের অ্যাড দেওয়ার জন্য 10টা লোক থাকে যাদেরকে টাকা দিতে হয়, টিভিতে অ্যাড দেওয়ায়, টিভিতে অ্যাডের জন্য তাকে টাকা দিতে হয়। সেই টাকাটা কোথা থেকে আসে? সেই টাকাটা কোথা থেকে আসে ভালো করে বুঝুন। সেই টাকাটাও কিন্তু আমাদের কাছ থেকে, অ্যাকচুয়ালি কাস্টমারের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে সেই টাকাটা ডিফারেন্সটা নেট। নর্মাল একটা প্রোডাক্ট এক্স ওয়াই জেড একটা প্রোডাক্ট কি হয়, হাউস থেকে যায় হচ্ছে ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটার থেকে হচ্ছে সাব ডিলার, সাব ডিলার থেকে 10টা লোকের কাছে যায়, 10টা দোকানে, সাব ডিলার থেকে, সাব ডিলার থেকে কাস্টমারের কাছে যায়। এই গ্যাপটা থাকে না, এতগুলো যে আছে এই লোকের জন্য কিন্তু অ্যাকচুয়ালি অনেক অনেক টাকা ডিফারেন্স হয়ে যায়। নর্মালি আমি জানি না আপনারা জানেন কিনা, একটা পেপসি একটা বটল যেটা আমরা অ্যাকচুয়ালি পাই, সেই বটল পেপসি হলে 1 টাকা 50 পয়সা খরচা হয়, কিন্তু সরি গাইজ, নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু। শোনা যাচ্ছে দিব্যেন্দু? শোনা যাচ্ছে? ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। নাও এটার জন্য প্রবলেমটা হচ্ছে আমাদের কানেক্টিভিটি ইস্যু হয়ে থাকে। যে জায়গাটা 10টা লোক মধ্যে থাকে, আমাদেরকে পার্সেন্টেজ ভাগ দিতে হবে, এমন পার্সেন্টেজটা আপনাকে ডাইরেক্টলি দেওয়া হবে। এটা হচ্ছে নেটওয়ার্কিং এর সব থেকে বড় বেনিফিট, রাইট? আই এম সরি, এবার সব থেকে বড় একটা প্রবলেম হলো কি, যতগুলো অবজেকশন আপনারা লিখিয়েছিলেন সেই অবজেকশন গুলো সব ডিলিট হয়ে গেছে। কিছু কিছু আমার মনে আছে। চলো, সেকেন্ড জিনিস, একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে লোকেরা অনেকে, ম্যাক্সিমাম লোকেরা বলেছে প্রোডাক্টের দাম বেশি, রাইট? একটা জিনিস ভালো করে বুঝুন, প্রোডাক্টের দাম বেশি না, কারণ এর কোয়ালিটি অনেক বেশি স্ট্যান্ডার্ড। যে কোনো জিনিসের যদি প্রোডাক্টের দাম বেশি মনে হয়, সবসময় মাথায় রাখবেন এর কোয়ালিটিটা কত হতে পারে। আজকে টাটার অনেক রকমের গাড়ি আছে, মারুতিরও অনেক রকমের গাড়ি আছে, একটা ওমনি আছে, ওমনি মারুতি 800 যেটাকে আমরা বলি, তার সাথে সাথে মারুতি সুইফট ডিজায়ারও আছে। তো একজনের ক্ষেত্রে ডিজায়ার, একজনের ক্ষেত্রে ওমনি কেন, এটা বোঝার দরকার আছে। গাড়ি তো একই ম্যানুফ্যাকচার করতে পারতো, সব গাড়ি যদি সুইফট নিয়ে আসতাম তাহলে প্রবলেম হচ্ছে আমি অনেক কাস্টমারকে হারাতাম। প্রোডাক্টের দাম বেশি না। হ্যাঁ, আজকে যদি আপনি বলেন বাংলাদেশের ক্ষেত্রে, আমি জানি বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু কষ্টদায়ক, কেন বাংলাদেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম হিসাব মতন বেশি কম্পেয়ারিং টু ইন্ডিয়া। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই। ভালো করে বুঝবেন সবাই, যতজন আছেন এখানে, ইন্ডিয়ার লোকেরাও আছে, বাংলাদেশের লোকেরাও আছে। বাংলাদেশে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই বলে প্রবলেম হচ্ছে, যখন দিল্লি থেকে বা ইন্ডিয়া থেকে যখন কোনো প্রোডাক্ট যায়, সেই প্রোডাক্টটাকে একটা জায়গায় চ্যানেলাইজ করার জন্য সেখান থেকে আবার কিছু পারমিশন আছে, সেখান থেকে আবার কিছু লিগাল প্রসেসগুলো করতে গিয়ে যা কস্টিং দাঁড়ায়, সেই কস্টিংটা অনেক বেশি হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে আমার মনে হয় ট্যাক্সেশন রেট অনেক অনেক বেশি, তাই না? তো বাংলাদেশের প্রোডাক্টের দাম বেশি হওয়ার পিছনে এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি মনে করেন যে প্রোডাক্টের দাম বেশি, আমি আপনাদের খুব সিম্পল ভাবে একটা কথা বলি, সব কোম্পানির প্রোডাক্ট আছে যেরকম আছে,
প্রোডাক্টের দাম বেশি তখনই মনে হয় একটা লোকের কাছে যখন সেই লোকটার প্রোডাক্টটা কেনার মতন ক্ষমতা নেই। এই জিনিসটাকে ভালো করে আগে বুঝুন। প্রোডাক্টের দাম তখনই বেশি হয় যখন প্রোডাক্ট কেনার মতন সেই ব্যক্তিটির কাছে ওই লেভেলের ক্ষমতা নেই। এটার জন্য লোকেদের কাছে প্রোডাক্টের দাম বেশি হয় ম্যাক্সিমাম টাইম। তো আমি চাইবো আপনাদের কাছে এই জিনিসগুলোকে বুঝুন আগে, যে ভেস্টিজে প্রোডাক্টের দাম বেশি হয় এটা কোনো অবজেকশন না। লোককে বেনিফিট যদি আমরা বোঝাতে পারি তাহলে ওটা অবজেকশন হিসাবে কোনোদিন আসে না। এতদিন আপনারা লোককে গিয়ে বলতেন ফ্ল্যাক্স অয়েল ইউজ করো, ফ্ল্যাক্স অয়েল খেলে হার্ট ভালো থাকে। আজকের পর থেকে এটাকে উল্টো করে বলুন, ফ্ল্যাক্স অয়েল না খেলে হার্টের জন্য কত টাকা খরচা করতে হবে। এটা হচ্ছে বেনিফিট বোঝানো। বোঝাতে পারছি? ইয়েস নো বোঝাতে পারছি তো? ঠিক, চলো। নাও কিছু কিছু জায়গায় জেনুইনিটি কিছু প্রবলেম থাকে। যদি অনেস্টলি বলি, বেসিক্যালি যে কোনো লোকের কাছে কি আপনি প্রোডাক্ট বলুন বা মার্কেটিং প্ল্যান বলুন, তাকে যদি প্রোডাক্টের কথা বলেন বা কাস্টমার হিসাবে যদি বানাবার জন্য ভাবেন, তাহলে তার কাছে প্রোডাক্ট বেশি, এটা লোকেরা ভাবে। যদি ডিস্ট্রিবিউটর বানাবার পয়েন্ট অফ ভিউ থেকে যদি লোকের সাথে ভিজিট করি, লোকেদের বেসিক্যালি 4 ধরনের প্রবলেম থাকে, 4 ধরনের অবজেকশন থাকে। প্রবলেমের থেকে বড় হচ্ছে অবজেকশন। অবজেকশনটা কি? প্রথম অবজেকশন হচ্ছে টাইম নেই। ঠিক না ভুল? ফটাফট লিখুন চ্যাট বক্সে। লোকেরা যে কথাটা বলে টাইম নেই, এই কথাটা ঠিক না ভুল? ঠিক। সেকেন্ড জিনিস, লোকে আর একটা কথা বলে নট ইন্টারেস্টেড, নেটওয়ার্কিং এর ব্যাপারে ইন্টারেস্টেড না বলে এটা। চলো, থার্ড জিনিস হচ্ছে লোকেরা ম্যাক্সিমাম টাইমে আর একটা কথা বলে, সেটা হচ্ছে টাকা নেই। বলে টাকা নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়, সেটা হচ্ছে লোকেদের ট্রাস্ট নেই। লোকেরা বিশ্বাস করে না নেটওয়ার্কিং। ঠিক না ভুল? गुड, चलो अब रुक जाओ रुक जाओ रुक जाओ रुक जाओ, चला कर लो। नाउ খুব ইম্পর্টেন্টলি কিছু জিনিসকে না একটু বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে টাইম নেই। আচ্ছা, টাইম নেই না, নট ইন্টারেস্টেড আগে যায়। ঠিক, অবজেকশনটাকে অবজেকশনের মতো নিজেরা খুঁজবে। আমি আজকে বলবো একটা গল্প বলি ছোট। ইন্টারেস্টেড না কেন? প্রথম কথা হচ্ছে লোকেরা ইন্টারেস্টেড হয় না, লোকেদেরকে ইন্টারেস্ট তৈরি করতে হবে, তাই না? আর ইন্টারেস্টটা তখনই তৈরি হয় যখন আপনি তার এমার্জেন্সি ক্রিয়েট করাতে পারেন। বোঝাচ্ছে, একজন ব্যক্তি আর একটা ফোর হুইলার ছিল। তো ফোর হুইলারটাতে কি হয়, অনেক পুরনো হয়ে গেছে। ফোর হুইলারটাতে মাঝে মধ্যে পাংচার হয়ে যায়। তো যতবার ও গ্যারেজে যায়, মানে পাংচারটা সারাতে, 2-3 বার যাওয়ার পরে 4 নম্বর বার যখন পাংচার হয়েছে একই মাসে, তো গ্যারেজের লোকটা বললো, দাদা এই যে টায়ারটা পাংচার হয়েছে না, এটা অলরেডি 2 বার হয়ে গেছে, তুমি টিউবটা চেঞ্জ করে নাও, মানে ওপরের টায়ারটা চেঞ্জ করে নাও, কারণ টায়ারটা প্রচুর ঘষে গেছে, তার জন্য ওখানে বিট গুলো কেটে গেছে। বিট হয় না টায়ারে, দেখেছেন বিট গুলো, খাঁজ খাঁজ যেগুলো হয় বিট। তো বলে ঠিক আছে, পরে করে নেবো। মানে কি এই পরে করে নেবো মানে কি? নট ইন্টারেস্টেড, তাই তো না? এরকম ভাবে আরো 10 দিন গেছে, 15 দিন গেছে, আবার সেম সিচুয়েশন আছে। তো গ্যারেজের যে ছেলেটা আছে সে বললো, দাদা গাড়িটার এটা চেঞ্জ করে নাও, খুব বাজে পরিস্থিতি হয়েছে, বারবার লিক হয়ে যাচ্ছে। তো বললো, কি বললো কি বললো? হ্যাঁ, পরে করে নাও, নট ইন্টারেস্টেড। এবার ওর একদিন না ওর মা বাবাকে স্টেশন থেকে আনার ছিল। তো বাবা, অ্যাকচুয়ালি মা বাবা দুজনে একটুখানি অসুস্থ। তো
তুজাক স্টেশনে মানে ট্রেনে করে আসছে, স্টেশন থেকে তাদেরকে বাড়ি নিয়ে আসতে হবে। ওর বাড়ি থেকে স্টেশনটা হচ্ছে সরি বাড়ি থেকে স্টেশনটা হচ্ছে প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স, ঠিক আছে। তো ও ঠিক সময় বেরিয়েছে, মানে 1 ঘন্টা ডিস্টেন্স জানে, তো সেইভাবে বেরিয়েছে। বেরোনোর পরে কিছুটা যাওয়ার পরে গাড়িটার চাকাটা আবার ওই একই চাকাটা পাংচার হয়ে গেল। তো তখন ও স্টেপনি তো যা ছিল সেটা তো শেষ হয়েছিল। তো যখন চাকাটাকে আবার মানে পাংচারটাকে সারাবার জন্য গেল, তো ওখানকার যে মেকানিক আছে সে বললো, দাদা টায়ারটার খুব বাজে অবস্থা, এতবার লিক হয়েছে, আপনি চেঞ্জ করে ফেলুন, নাহলে আবার কিন্তু প্রবলেম হতে পারে। এই কথাটা ওকে আগেও বলেছিল। এবার সেই সময় ওর বাবা এসএমএ মানে ফোন করে, বলে যে স্টেশনে তো আমরা ঢুকছি, ট্রেন ঢুকে গেছে স্টেশনে, তুমি কত দূরে আছো? তো বললো আমি জাস্ট আছি বাইরে, বেরিয়ে গেছি, আমি আসছি। তখন বললো ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো। তো বলে ঠিক আছে। এবার সেই সময় গ্যারেজের যে মেকানিক ছিল সে বললো, দাদা কি করব তাড়াতাড়ি বলুন। তো বললো তুমি চেঞ্জ করে দাও। বলে ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দেওয়ার পরে সে তার মা বাবাকে গিয়ে নিয়ে আসে এবং সেফলি বাড়িতে পৌঁছে। এই স্টোরিটা থেকে, এই গল্পটা থেকে কি বুঝলেন? দুটো জিনিসের রিকোয়ারমেন্ট আছে এই গল্পের মধ্যে, দুটো জিনিস শেখার আছে। একটা হচ্ছে ফার্স্টে ছিল কি নট ইন্টারেস্টেড, কেন? এমার্জেন্সি ছিল না। ভালো করে বুঝুন, আর্জেন্সি ছিল না। দ্বিতীয়বার ও একটা কারণ ওর মধ্যে কি ছিল? এমার্জেন্সি ছিল, রিকোয়ারমেন্ট ছিল। আগেও রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু রিকোয়ারমেন্টের এমার্জেন্সি ছিল না। তো এই জিনিসটাকে ভালো করে বুঝুন। অবজেকশন হ্যান্ডেলিং করাটাতে যেখানে লোকেরা বলে আই এম নট ইন্টারেস্টেড, রাইট? ইন্টারেস্ট লোকেরা হয় না। প্রথমত হচ্ছে আমাদেরকে ইন্টারেস্ট তৈরি করাতে হয়। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট তৈরি করার জন্য এমার্জেন্সি ক্রিয়েট করতে হয়। আজকে কেন ফর্ম ফিল আপ করবে, আজকে কেন করবে, আজকে কেন প্রোডাক্ট নেবে, সেটার এমার্জেন্সি ক্রিয়েট করাই কি আমরা? ভালো করে বোঝার চেষ্টা করুন এটাকে। এমার্জেন্সি ক্রিয়েট আমরা করতে পারি লোকেদের কাছে যখন কোনো কথা বলেন কোনো প্রোডাক্ট নিয়ে, বা তাদেরকে বিশেষ করে যখন মার্কেটিং প্ল্যান বা ডিস্ট্রিবিউটর বানাবার জন্য ভাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট হয় কি তাদেরকে এমার্জেন্সি ক্রিয়েট করেন। আজকে কেন করবো? আজকে না করে আপনি কাজ 6 মাস পরে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি এই কথাটা ঘুরিয়ে বলুন, 6 মাস পরেও আপনি করতে পারেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে স্যার 6 মাস পরে করবেন তো 6 মাস তো আপনি লেট হয়ে যাবেন। গাড়ির টায়ারটা তো পাংচারটা হচ্ছিল, কাজটা কেমন চলছিল লোকেদেরকে জিজ্ঞাসা করলে আমরা কি মোটামুটি, ওই মোটামুটিটা চলছিল 6 মাস পর্যন্ত, মোটামুটি চলবে। কিন্তু যদি মনে করেন যে একটু ভালো করবো, তাহলে এখন থেকে ডিসিশন নিন যাতে 6 মাস পরে আপনি আর মোটামুটিটা বলতে না। তো জিনিসগুলোকে না একটু এমার্জেন্সি বেসিসে ক্রিয়েট করার চেষ্টা করুন, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ক্লিয়ার? ইমরান, এত বড় আমাকে নোটস লিখবে না প্লিজ। অনেক বড় নোট লিখে ফেলেছো, যেটা আমার পক্ষে পড়া সম্ভব না। প্লিজ বলতে পারলাম নট ইন্টারেস্টেড এর গল্পটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? নাও অবজেকশন হ্যান্ডেলিং এর আমি কিছু পার্ট আসবো, বাট স্টিল এই জিনিসগুলোকে আগে একটুখানি ক্লিয়ার করি। সেকেন্ড জিনিসটা কি ছিল? ওই আগের ওই গল্পটা থেকে ভালো করে বোঝার চেষ্টা করি। টাইম তখনই হয় যখন আপনার মধ্যে ইমার্জেন্সি থাকে, আপনার মধ্যে সিরিয়াসলি রিকোয়ারমেন্ট থাকে। একটা গল্পতে অনেক কিছু বোঝা যাবে। সেই ব্যক্তিটির কাছে তখনও এখন টাইম নেই, চল পরে দেখে নিচ্ছি, পরে করে নিচ্ছি, ব্লা ব্লা ব্লা, এটা ওটা বলে মোটামুটি 1-1.5 মাস মোটামুটি ওই টায়ার 3-4 বার লিক হওয়ার পরেও ওই টায়ার টিউব দিয়ে চালিয়ে দিয়েছে, রাইট? অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাকে ভালো করে বুঝুন, লোকেরা বলে না টাইম নেই,
আর্জেন্সি তৈরি করলে টাইম অটোমেটিক চলে আসে। আপনি একটা নর্মাল যদি পুরো এই ভারতবর্ষ না পুরো ওয়ার্ল্ডে যদি আমরা লোকেদের হিসেব দেখি, যদি আমরা পুরো হিসেব দেখি 24 আওয়ার্স এর মধ্যে একটা লোক আছে নর্মালি অ্যাভারেজ 4 থেকে 5 ঘন্টা লোকেরা ফালতু ব্যয় করে, যেটা কোনো কাজ হয় না। 8 ঘন্টা ঘুমোনো, 8 ঘন্টা কাজ, ধরে নিলাম 8 ঘন্টা ঘুমোনো, 8 ঘন্টা কাজ, আর বাকি কি কাজ আছে? চলুন 2 ঘন্টা 3 ঘন্টা আমি ধরে নিলাম, 8 ঘন্টা আমি প্রফেশনাল কাজ করলাম, 8 ঘন্টা ঘুমোলাম, আরো 4 লোকের সাথে পিএনপিসি করতে সবকিছু নিয়ে আরো 4 ঘন্টা ধরলাম, বাকি কত ঘন্টা থাকে? রাজকুমার ক ঘন্টা থাকে বাকি 24 ঘন্টার মধ্যে? बताओ, अरे हाथ দিয়ে দেখাও। 4 घंटा। अरे कभी तो इसका भी इस्तेमाल करो। লোকেরা খোঁজা খুঁজছে কোথাও আমাকে আনমিউট করলো নাকি। 4 ঘন্টা থাকে এখন। 4 ঘন্টা লোকেরা কি করে? কতজন করোনা পজিটিভ হলো? মোদি কি বললো? মমতা কি বললো? প্রাণ কোম্পানি আজকে কোন কোম্পানির ড্রিঙ্কস বানালো? এইসবই তরকারি হয়েছে, আমার বাড়িতে আজকে মোচার ঘন্টা হয়েছে, তোর বাড়িতে কি হয়েছে, এই জিনিসগুলোই চলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। লোকেদের সাথে যখন কথা বলবে না, এইটুকুনি ভালো করে বুঝুন, আমাদের কাছে 3 থেকে 4 থেকে 5 ঘন্টা কি সেই টাইমটাতে যদি আমরা এক্সট্রা কিছু ইনকাম করতে পারি, সেই জিনিসটা লোককে বোঝানো, সেই জিনিসটা লোকজনকে বোঝাবার চেষ্টা করুন। তার যে কাজটা করছে সেই কাজটা হ্যাম্পার করে না, এক্সট্রা যে কাজটা আমি করতে চাইবো সেই জায়গা থেকে আমি করব। বলতে পারছি তো? লোকজনের সাথে যখন কথা বলবেন, নট ইন্টারেস্টেড আর টাইমটাকে ভালো করে বুঝে নেবেন। লোকেরা যদি নট ইন্টারেস্টেড বলে নো টাইম, তার মানে কি? আপনাকে কি করতে হবে? আর্জেন্সি তৈরি করতে হবে। এখন কেন করব? এতদিন লোকেরা ফুড সাপ্লিমেন্ট নিত না, করোনার জন্য আবার লোকেরা ফুড সাপ্লিমেন্ট নেওয়া স্টার্ট করেছে। আর্জেন্সি, লোকেরা বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি প্রয়োজন আছে। এখন কি লোকেরা বলবে এসব ফালতু প্রোডাক্ট? লোকেদেরকে এই জিনিসগুলোকে বোঝান, এমার্জেন্সি কোন সময় তৈরি করতে হবে, আর্জেন্সি কোন সময় তৈরি করতে হবে। কারণ কোনো লোককে, যে কোনো ব্যক্তিকে আপনি জয়েন করাতে গেলে সবসময় মাথায় রাখবেন সেই লোকটা, সে বা সেই ব্যক্তিটির ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লোকেদের মধ্যে ইন্টারেস্ট লেভেলটা আর টাইম নেই, এটা খুব কমন হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর কি ছিল পয়েন্ট? অবজেকশন। একটা হচ্ছে নট ইন্টারেস্টেড, একটা হচ্ছে নো টাইম, আর একটা কি ছিল? নো মানি, টাকা নেই, প্রোডাক্টের দাম বেশি। তার মানে লোকেদের অবজেক্ট করে বুঝুন কোন কথাগুলো বললে কি বোঝায়। হ্যাঁ শিমলি দাস, আমি জানি চট্টগ্রামে ফুড সাপ্লিমেন্টার নেই, আমি বলছি নর্মালি। নো মানি মানে কি? টাকা নেই। তার মানে লোকটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ভালো করে বুঝুন। সত্যি সত্যি কি তার কাছে টাকা নেই, নাকি প্রোডাক্টের দাম বেশি বলে সে ভাবছে যে প্রোডাক্টের দাম যেটা সেটা আমার কাছে অত টাকা নেই যে আমি প্রোডাক্টটা কিনতে পারবো? এটাও হতে পারে। আর কি হতে পারে? তাও আর কি হতে পারে? আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনি যে কাস্টমারের কাছে গেছেন বা যে ব্যক্তিটির কাছে গেছেন তার কাছে সিরিয়াসলি অত টাকাই নেই, সে প্রোডাক্ট অ্যাফোর্ড করার মতন অ্যাকচুয়ালি কোনটাই নেই, এরকম হতে পারে। আপনাকে বুঝতে হবে প্রথম এত টাকা নেই, লোকটাকে আর একবার রিপিট করুন। আপনার কি মনে হয়
বিজনেসটা করার জন্য কত টাকা লাগতে পারে? জিজ্ঞাসা করুন। কোনো টাকা লাগে না। যে ব্যক্তিটাকে আপনি সবকিছু বুঝিয়েছেন না, যে লাস্ট বিজনেস করার জন্য বা আমার কাছে টাকা নেই, ওই লোকটাকে জিজ্ঞাসা করুন বিজনেস করার জন্য আপনার কি মনে হলো এতক্ষণ পর্যন্ত বুঝে যে আপনার এই বিজনেস রাখতে পারে। সে আপনাকে কি বলতে পারে? এই বিজনেসটা করার জন্য আমার প্রচুর টাকা লাগে। প্রথম কথা হচ্ছে প্রচুর টাকা লাগে না বিজনেসটা করার জন্য। বিজনেসটা করার জন্য কি লাগে? আচ্ছা, কত টাকা লাগে? 50,000? কত টাকা লাগে? 50,000? হ্যাঁ, জিরো? হ্যাঁ, জিরো না। সরি ডিয়ার, প্রেস্টিজের বিজনেস করতে জিরোতে হয় না। বিজনেস করতে গেলে টাকা তো লাগে। আর সেই টাকাটা হচ্ছে কত জানেন? ওই 3200 থেকে 3000 ইন্ডিয়ার টাকা। আমি জানি ইয়ের জন্য অনেকটা বেশি, বাংলাদেশের জন্য মানে বেশি মানে ওখানকার হিসাবে। বাট আবার বলছি, অত কথা না বলে আমরা একটা জিনিসই ধরি, সেটা হচ্ছে 100 পিভি, তাই না? না, এই বিজনেসটা করার জন্য সেটা বাংলাদেশের টাকাতে আলাদা হতে পারে, ইন্ডিয়ার টাকাতে আলাদা হতে পারে। ভালো করে একটা নিজেরা বুঝুন, আপনি বাংলাদেশে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন, ভালো করে যে লাগে না কেন, সেই টাকা দিয়ে কি কোনো বিজনেস দাঁড় করানো যায়? বাংলাদেশের টাকাতে যদি 100 পিভি ধরি তাহলে মোটামুটি 7,000 8,000, রাইট? ইন্ডিয়ার জন্য যদি ধরি তাহলে 3200 থেকে 3500 টাকা, রাইট? এবার আমি একটা জিনিস বলুন, 3500 টাকা দিয়ে কোনো বিজনেস তৈরি করা যায়? ভালো করে বুঝুন, চায়ের দোকান খুলতে কত টাকা লাগে? চা, পান, বিড়ি, সিগারেটের দোকান খুলতে কত টাকা লাগে? আইডিয়া बताओ। কত টাকা লাগতে হবে? 50,000 টাকা। আচ্ছা, যে 50,000 টাকা 2 লক্ষ টাকা লাগে না। হ্যাঁ, বাংলাদেশের জন্য লাগতে পারে 2 লক্ষ টাকা হিসাব মতন। একটা চা, পান, বিড়ি, সিগারেটের দোকান খুলতেও 50,000 টাকা লাগে, রাইট? একবার ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। চা, পান, বিড়ি, সিগারেটের দোকান যারা খুলেছে, সেই দোকানগুলো কি তাদের ফিক্সড? হ্যাঁ, ফিক্সড? ফিক্সড না। আচ্ছা, যে জায়গায় খুলেছে সেই জায়গার দোকানে, সেই জায়গাতে মিউনিসিপ্যালিটির লোক এসে টেনে নিয়ে চলে যেতে পারে, ঝাঁপটা ভেঙে দিতে পারে? হ্যাঁ, পারে। পারে মিউনিসিপ্যালিটির লোক। কেন এখানে দোকান খুলেছো ফুটপাতে? ধুমধাম 2-3টে বাড়ি দিল, 2-3টে বয়াম ভেঙে গেল, বা ওই ঠেলা গাড়িটাকে আপনার মিউনিসিপ্যালিটিতে নিয়ে চলে গেল। আর সেই মিউনিসিপ্যালিটিতে ওখান থেকে ছাড়িয়ে আনার জন্য আরো 10,000 টাকা লাগবে, 10-20,000 টাকা লাগবে। 50,000 টাকা দিয়ে একটা সিগারেট, পান, বিড়ি দোকান খুললে দিনে কত টাকা ইনকাম হয়? আইডিয়া? দিনে দিনে খুব জোর হলে 500 টাকা, খুব জোর। সারাদিন পানের মধ্যে চুন লাগাবে, 500 টাকা। এবার জিনিসটাকে ভালো করে বুঝুন, 500 টাকা যদি তার ইনকাম হয়, তাকে তার মহাজনকে যদি টাকা দেয় 300 টাকা বা 250-300 টাকা যদি তাকে দিতে হয় মহাজনকে, কারণ ওই টাকাটা তো ধারে নিয়ে এসছে সিগারেট বিড়িগুলো, সেই টাকাটা যদি হিসাব করে ধরি 200-300 টাকা একটা ব্যক্তির কাছে 250 টাকা থাকে পার ডে। পার ডে 250 টাকা, মাসে কত টাকা হয়? মাসে কত টাকা হয়? 250 ইন্টু 30 কত হয়? 7,500। কত ঘন্টা দিয়েছে সারাদিনে? সারাদিনে মিনিমাম কত ঘন্টা দিয়েছে? 8-9 ঘন্টা। হ্যাঁ, 8-10 ঘন্টা তো দিয়ে দিয়েছে, তারও বেশি তো কম না।
যদি আমি নর্মাল গড়ে ধরি 10 ঘন্টা, তাহলে সারা মাসে কত কত ঘন্টা দিল? 30 দিনে যদি মাস হয়, তাহলে 10 ঘন্টা কাজ করলো per day, 30 দিনে তার মানে 300 ঘন্টা, তাই তো? 300 ঘন্টাতে কত কত ইনকাম হচ্ছে? 7,500 টাকা। 300 ঘন্টাতে 7,500 টাকা ইনকাম। ঠিক? আপনারা এখানে যতজন বসে আছেন, যারা এখন 5%, 8%, 10%, 11%, ডিরেক্টর, সিলভার, একবার নিজেরা ভাবুন, 300 ঘন্টা কাজ করে 7,500 টাকা ইনকাম। একবার নিজেরা ভাবুন, ওই 300 ঘন্টা মাসে কাজ আপনি করেন? আচ্ছা, কোনো কোনো ওই চা, পান, বিড়ি, সিগারেটের দোকান দেখেছেন আর একটা বড় মাল্টি ন্যাশনাল স্টোর খুলে দিয়েছে 5 বছর পরে? সেটাও হয়নি। ভাবুন একবার। বিজনেসের ক্ষেত্রে না, লোকেরা বলে না টাকা টাকা লাগে, টাকা লাগে। বিজনেসের ক্ষেত্রে টাইম লাগে। যে টাইমটা আপনি ইনভেস্টমেন্ট করছেন না শেখার জন্য বা লোককে শেখানোর জন্য, এটা হচ্ছে ওয়েস্টিজের ইনভেস্টমেন্ট। লোকেরা যখন আপনাকে বলবে না যে আমার কাছে টাইম নেই, টাইম নেইটা ইজ নট দ্য রিপ্লাই। লোকেদেরকে বলুন টাইম নেই কিসের হিসাবে, আপনি কি টাইমটা দিতে পারবেন না, না আপনি কাজের মধ্যে এত ব্যস্ত থাকেন যে আপনি টাইমটাই দেবেন। এবার লোকেদের আগে জিজ্ঞাসা করুন লোকেদের ইনকাম করার ইচ্ছে আছে কিনা। যদি ইনকাম করতে হয় তাহলে টাইম তো দিতে হবে। কারণ নেটওয়ার্কের মধ্যে বলে না, যে কোনো জায়গায় যত বেশি টাইম দেবে তত বেশি ইনকাম হবে। 8 ঘন্টা কাজ করলে একটা মিনিমাম ফিক্সড ইনকাম পাবে, 8 ঘন্টার বেশি করলে ওভার টাইম পাবে, এটাই তো নিয়ম বলে, তাই না? তো নিজেদের ক্ষেত্রে না ওই জিনিসগুলোকে অ্যাপ্লিকেবল করুন। আমি আবার বলছি, নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করুন। লোকেরা যখন বলে না টাইম নেই, অবজেকশন আপনাকে আমি শেখাবো না। আজকে জিনিসগুলোকে রিয়েলাইজ করার সময়, যেখানে গিয়ে না নিজেদেরকে না একটুখানি আলাদাভাবে তৈরি করতে পারে, আলাদাভাবে না একটুখানি নিজেকে একটুখানি আলাদাভাবে তৈরি করতে পারেন। বিকজ সবকিছু বলে টলে হয় না। নিজেরা ভাবুন, তারপরে আমি আবার আপনাদেরকে এটার উপরে আরেকবার সেশন করাবো, চিন্তা নেই। বাট প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন। যতজন এখানে আছে না সবাই, আমি আপনাকে পুঁথিগত বিদ্যা দিয়ে দিতে পারি, বাট আমি চাইবো যে আপনারা নিজেদের প্র্যাকটিক্যাল সেন্স গুলোকে ইউজ করুন। অবজেকশন হ্যান্ডেলিং করাটা সব থেকে বেস্ট হয় যখন আপনি না নিজের থেকে কোনো কথা বলবেন, নিজের থেকে কোনো জায়গা থেকে শিখে না, অভিজ্ঞতা থেকে যখন কথা বলবেন, সেই অভিজ্ঞতাটা আপনার কাজে লাগে। আপনার কাছে অভিজ্ঞতা আছে, শুধু আপনাকে একটুখানি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই জায়গায় এটা বললে বেটার হয়, ওই জায়গায় এটা বললে বেটার হয়। তো যখনই লোকেরা বলবে টাইম নেই, সরি টাকা নেই, লোকটাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করুন অ্যাকচুয়ালি কি বেসিসের উপরে বলছে। ক্লিয়ার হতে পারছি? চলুন, একটা তিনটে উইকেট ডাউন, একটা নট ইন্টারেস্টেড, একটা নো টাইম, একটা হচ্ছে নো মানি। তিনটে উইকেট ডাউন। আর একটা কি উইকেট আছে? আর একটা কার উইকেট আছে? ট্রাস্ট, নো ট্রাস্ট। কাদের এই কথাটা, এই কথাটা লোকেরা বললে কার মাথা গরম হয়? হাত তুলুন। এসব কোম্পানির উপরে আমার বিশ্বাস নেই। আমি ভাই গভর্নমেন্ট ছাড়া কিছু করি না। হ্যাঁ, কারা এই কথাগুলো বলে শুনেছেন? সব কোম্পানি বলে লাভ নেই। যারা এই কথাটা বলবে না তাদেরকে জিজ্ঞাসা করবেন একটা, হ্যাঁ, মানে খারাপ ভাবে নেবেন না, পার্সোনালি ভাবে নেবেন না। ছেলে মেয়েকে কোন স্কুলে পড়াবেন, গভর্নমেন্ট স্কুলে না প্রাইভেট স্কুলে? আচ্ছা, কোন স্কুলে পড়াতে চান? কোন স্কুলে বলুন? গভর্নমেন্ট স্কুলে, প্রাইভেট স্কুলে? হ্যাঁ, হলো তোর গেল আজকে প্রাইভেট স্কুলে। আচ্ছা, প্রাইভেট স্কুলে পড়াবো, আচ্ছা মেডিকেল এমার্জেন্সির জন্য কোথায় ভর্তি করবেন, গভর্নমেন্ট হসপিটালে না প্রাইভেট হসপিটালে? হ্যাঁ, প্রথমেরটায় না সেকেন্ডেরটা? তাড়াতাড়ি বলুন। ফার্স্ট। দুই, সবাই দুই না? প্রাইভেট। আচ্ছা, প্রাইভেটে এসব কিছু, কিন্তু প্রাইভেটে কাজ করতে লোকেদের প্রবলেম থাকে, তাই না? এটা একটা প্রবলেম।
নেক্সট হচ্ছে নেটওয়ার্ক। এটা একটা খুব সিরিয়াস একটা ইস্যু, বিকজ নেটওয়ার্কিং এর ব্যাপারে লোকেদের সিরিয়াসলি ট্রাস্ট নেই। প্রথমত হচ্ছে প্রাইভেট কোম্পানি, এটা যদি গভর্নমেন্টের কোনো সিলমোহর থাকতো লোকেরা হুড়িয়ে জয়েন করতো, তাই না? প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, স্পন্সার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বাস আপনাকে কেউ থামাতে পারত। আপনি এত জয়নিং পেতেন যে লোকেরা, মানে আপনি নিজে আর জয়নিং ফর্ম খুঁজেই পেতেন না কোথায় রাখবো, কিন্তু এটা হবে না। প্রথম কথা হচ্ছে প্রাইভেটাইজেশনের উপরে লোকেদের একটা প্রবলেম আছে। এটা ভালো করে বুঝুন, আজকের ডেটে গোটা ওয়ার্ল্ডে প্রাইভেটাইজেশন চলছে, নট অনলি ইন ইন্ডিয়া, নট অনলি ইন বাংলাদেশ। সেকেন্ড জিনিস হচ্ছে নেটওয়ার্কিং এর কথা যখনই বলি, লোকেদের একটা ল্যাথার্জি আছে নেটওয়ার্কিং এর। কারণ নেটওয়ার্কিং কোম্পানিটা ট্রাস্টের প্রবলেম কেন হয়, তার পিছনে একটা বড় প্রবলেম হচ্ছে অনেক বিগত লাস্ট 20-30 বছর ধরে অনেক নেটওয়ার্কিং কোম্পানি, নেটওয়ার্কিং বলবো না, চিট ফান্ড কোম্পানিরা, CHIT, আমি একটুখানি এলাবোরেট করে দিই আপনাদের। CHIT বলে একটা চিট ফান্ড হতো। চিট ফান্ড মানে হচ্ছে ছোট ছোট খুচরো ফান্ড, যেটার লাইসেন্স দেওয়া হতো সেবি থেকে। আমি আমি ইন্স্যুরেন্সের আবার ট্রেনিং করাচ্ছি মনে হচ্ছে, ব্যাংকিং। CHIT চিট ফান্ড, অ্যাকচুয়ালি চিট ফান্ডের অথরাইজেশন আছে। CHIT-টা লোকেরা কি করেছে, CHEAT চিট ফান্ড, স্পেলিংটা এক, শুধু মানে স্পেলিং এর প্রনাউন্সিয়েশনটা এক, কিন্তু ডিফারেন্স আছে। নাও প্রবলেমটা কি হয়েছে, প্রবলেমটা হচ্ছে যে আমি কোনো কোম্পানিকে ছোট করছি না, আজকের ডেটও আমি করি না। হ্যাঁ, ল্যাক অফ প্রপার নলেজ। যে লোকগুলো টাকা তুলেছে মার্কেট থেকে, সেই লোকগুলোকে এটাও বোঝাটা দরকার, ওই লোকগুলোর মধ্যে আমরাও দায়ী। অতি লোভে তাঁতি নষ্ট। 1000 টাকা দাও, 5 বছর পরে ওই টাকাটা 10,000 টাকা হয়ে যাবে, তাই না? আপনি বলবেন বাহ, ব্যাংকে দেয় না, পোস্ট অফিসে 7-8 বছরে ডবল হয়, 1000 টাকা দিলে 2000 টাকা হবে 7 বছরে, এ তো 5 বছরে বলতে 10 গুণ দেবো, আবার দাও। আচ্ছা, 5 বছরে যখন 10,000 টাকা ফেরত দিয়েছে, আপনার মনের মধ্যে আরো বেশি লোভ হয়েছে। আচ্ছা, তাহলে এবার 10,000 টাকা দিতে, তাহলে 5 বছর পরে 1 লাখ টাকা পাবো। পাপি লোকজন, এত লোভ করতে কে বলেছে? এই লোকগুলোর জন্য প্রবলেম হয় কি, যারা অ্যাকচুয়ালি বিজনেস গুলোকে রান করায় তাদের একটুখানি বুকের বলটা বাড়ে, আচ্ছা আমার সাথে এত লোক আছে, রাইট? কিন্তু জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন, নেটওয়ার্ক পুরো আলাদা। আজকের পরে যে লোকটা বলবে নেটওয়ার্কিং করবো না, এসব বেকার জিনিস, প্রথম কথা হচ্ছে তর্কে যাবেন। কারণ যারা একবার মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে বেকার, তাদেরকে আপনি বুঝিয়ে পারবেন না, বোঝাতে গেলেও আপনার মাথাটা আগে খারাপ হয়। এমনি তো রাঁচি এখন বন্ধ হয়ে গেছে। তো বেসিক্যালি আমি এটার জন্য বলতে চাইছি, যখনই লোকজনকে বোঝাবেন না, একটুখানি স্ট্রিক্ট হয়ে থাকবে। অত্রিনা, তুই কোথায় আছিস বাবা? মাস্ক পরতে হবে না, মাস্ক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কোথায় আছিস তুই? চেম্বারে। হ্যাঁ, চেম্বারে চেম্বারে মানে? স্যার, অ্যাকচুয়ালি আমি পার্সোনাল চেম্বার করি, তো সেখানেই আছি। প্লিজ টেক কেয়ার বাবা, প্লিজ টেক কেয়ার। থ্যাংক ইউ। ওকে, সরি টু ইন্টারাপ্ট ইয়ার। অ্যাকচুয়ালি লাস্ট 1-2 দিন ধরে খুব প্যানিক হয়ে আছে। কিছু কিছু লোকজনকে আমি দেখছি অ্যাকচুয়ালি, তার জন্য অ্যাকচুয়ালি আপনাদের মিটিংটা ক্যান্সেল হচ্ছে, জাস্ট বিকজ উই হ্যাড সাম মিটিং। মানে আই ডোন্ট নো হাউ টু গুড ইয়ার, বাট স্টিল টেক কেয়ার, সবাইকে বলছি। চলো কাম ব্যাক। নেটওয়ার্কিং এর ব্যাপারে লোকেদের একটা ল্যাথার্জি আছে না, নেটওয়ার্কিং না লোককে বোঝাবার প্রয়োজন আছে। বোঝাবেন কি করে? নেটওয়ার্কিং এর ব্যাপারে না একটুখানি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করুন। লোকজনরা যখন বলে না নেটওয়ার্কিং করবো না, এটা অবজেকশন না, এটা অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি। তার মানে সেই ব্যক্তিটির করার সম্ভাবনা বেশি যদি তাকে আপনি বোঝাতে পারেন। ঠিক না ভুল? ঠিক না ভুল?
সি আবার বলছি, যে লোকগুলো আপনাকে বলে নেটওয়ার্কিং করবো না, যে লোকগুলো বলে টাইম নেই, যে লোকগুলো অ্যাকচুয়ালি বলে টাকা নেই, যে লোকগুলো বলে নট ইন্টারেস্টেড, রাইট? তো এই জিনিসগুলোর মধ্যে না, সব জিস্টের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নট ইন্টারেস্টেডটা কিসের জন্য? নেটওয়ার্কিং করবো না বা হোয়াট এভার রিজন। নেটওয়ার্কিং যখন লোকেদের কাছে যখন প্রেজেন্ট করে নেটওয়ার্কিং করা নিয়ে, লোকেদেরকে না নেটওয়ার্কিংটা কি একটুখানি বোঝাবার চেষ্টা করে। এক্সাম্পল দিন, কেউ আমাকে দিতে পারবে? মানে আমি চাইবো আপনাদের কাছ থেকে শুনতে একটা এক্সাম্পল, নেটওয়ার্কিং এর ব্যাপারে যে কোনো একটা এক্সাম্পল, যে কেউ বলতে পারে বাংলাতে? না, যে কেউ বলতে পারে। নেটওয়ার্কিং এর ব্যাপারে একটা উদাহরণ আমাকে বলুন, মানে আমাকে মানে সবাইকে বলুন। আবার বলছি, এটা আপনাদের সবারই কাছে একটা অপরচুনিটি, রাইট? যে চলো এতগুলো লোকের সামনে বলছি, এটাও একটা বড় জিনিস, তো বলতেই পারে। যে কোনো একটা নেটওয়ার্কিং কি আমাকে একটুখানি 5 মিনিটের মধ্যে বোঝান, একটা উদাহরণ দিন যেটা লোকেরা বুঝতে পারে। কে বলবেন? হাত উঠাও। নেটওয়ার্কিং কি সহজ সরল ভাবে লোককে বোঝান কি? কে বলতে পারবে? আচ্ছা, অমৃতা ঘোষ। Amrita Ghosh, please unmute yourself. Amrita Ghosh, please unmute yourself. Unmute করুন। उपेंद्र, अनम्यूट कर। गुड मॉर्निंग। गुड मॉर्निंग सर। কোথায় তুই? ऑफिस से सर। বল, বলতে পারবি? बिल्कुल बिल्कुल, व्हाई नॉट। बोल। क्या मतलब व्हाट इज नेटवर्किंग? हाँ, नेटवर्किंग समझा। जितने भी लोग हैं, मेरे को नहीं, जितने भी यहाँ पे लोग हैं ना, उनको समझा नेटवर्किंग क्या है। 5 मिनट के अंदर, तेरे पास 5 मिनट। ओके 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 बिल्कुल। सर मैं आपको एक चीज बताऊं, हिंदी बोल सकता हूँ ना, बंगाली थोड़ा प्रॉब्लम होगा। अरे तो कोई हिंदी बोल बात सकता नहीं, हूँ। यहाँ पे सब लोगों को हिंदी आता है, ओके समझ ओके तो सकते हैं, सर, बोल नहीं पाते वो दूसरा बात है। ओके वैसे ओके भी सर, हम मैं लोग आपको बता रहा बंगाली हूँ है। नेटवर्किंग। नेटवर्किंग को अगर हम बात करते हैं तो एक अगर वर्ड को हम लोग ब्रेक करते हैं तो इस दो वर्ड की कॉम्बिनेशन में नेटवर्किंग होता है। नेट में प्लस वर्किंग, नेट प्लस वर्किंग, उसको नेटवर्किंग बोलते हैं। नेट का मतलब हम जानते हैं कि नेट का जो जो हर जो सूता होता है ना, उसका कहाँ कनेक्शन होता है किसी को नहीं पता, इधर उधर घूम के जाते हैं, उसके ऊपर जो वर्क होता है उसको हम नेटवर्किंग बोलते हैं। तो नेटवर्किंग मतलब होता है इस चीज कि हमारा साथ में हो सकता है हम दुनिया में सबको नहीं जानते, कि अगर पूरा वर्ल्ड में 750 करोड़ लोग हैं तो हम जानते हैं 500 लोगों को, 200 लोगों को, 300 लोगों को। बट अगर उनके जरिया से हम काम करते, वो 500 लोगों को लेके अगर हम काम करते तो हम 750 लोगों के पास पहुंच सकते हैं। जैसे कि अगर मैं लाइफ एग्जांपल दूं सर, कोरोना। ओपन मैं तुझे रोक रहा हूँ, मैं तुझे इसलिए रोक रहा हूँ क्योंकि जो चीजें तू बोल रहा है ये तो हम लोग नेटवर्किंग के साथ जुड़े बोल के समझ में आ जाएगा, लेकिन जो नेटवर्क के साथ जुड़ा ही नहीं है उनको कैसे समझाए? तो उनको मैं ये सिर्फ बताऊंगा कि आज का जमाना में जो बड़े बड़े कंपनियां हम जानते हैं लाखों करोड़ रुपया कमा रहे हैं, जैसे कि बड़ा बड़ा कंपनी है, क्यों ज्यादा कमा रहे हैं? क्योंकि ना उनका नेटवर्क बहुत बड़ा है। नेटवर्क क्या है सर, कि जैसे कि मैं बताऊं कि अगर हम नौकरी करते हैं तो मैं यहाँ पर नौकरी कर रहा हूँ, मैं डेली 8 घंटे की नौकरी करता हूँ। अगर मेरे मालिक के पास ऐसे हजारों एम्प्लॉय होंगे तो उनके पास डेली 8,000 घंटा की काम हो रहा है। इसका मतलब वो टाइम कंपाउंडिंग कर रहे हैं, टाइम मल्टीप्लिकेशन कर रहे हैं। तो नेटवर्किंग का मतलब वो होता है टाइम कंपाउंडिंग करना, टाइम को मल्टीप्लाई करना, कि हम अकेला जो काम नहीं करके ज्यादातर लोगों को अपना साथ जुड़ के बड़ा काम कर सकते हैं। वो वहां पर पैसिव इनकम हो सकता है, वहां पर ओके, पैसिव इनकम होने की ज्यादा चांसेस है। क्योंकि ना कल अगर मेरा कुछ हो जाए तो अगर मैं घर पे बैठूं फिर भी काम करेगा, क्योंकि ना मेरा नेटवर्क मेरे लिए नेटवर्क बन जाएगा। तो ये होता है सर नेटवर्क में काम करना।
तो मेरा नेटवर्क ही कहलाता है कि मेरा नेटवर्क। एंड यहाँ पर होता है क्या, हम जो काम कर रहे हैं कि जैसे नेटवर्क बनाने में लोग बोलते हैं कि सर मैं भी करना चाहता हूँ, कैसे होगा? तो मैं बोलूंगा कि अगर उन लोग ने नेटवर्क बनाया तो लाखों करोड़ इन्वेस्ट किए, और यहाँ पर हम जो बिजनेस कर रहे हैं हमारा बिजनेस मैन डिमांडेड है, मनी डिमांडेड नहीं। जब देश की प्रॉब्लम है पॉपुलेशन, हमारा बिजनेस के लिए वो हमारा अपॉर्चुनिटी है। जितने लोग बढ़ेंगे हमारा बिजनेस के लिए उतना अच्छा है। तो हमको वही करना है। नेटवर्किंग मतलब हमारा अंदर में जो बेनिफिट है, जो अपॉर्चुनिटी है, हम अपना जान पहचान को बताएंगे और वो अपने अपने बताते रहेंगे, तो हमारा बीच में एक बहुत बड़ा नेटवर्क क्रिएट हो जाएगा। वही होता है नेटवर्किंग, जिनके वजह से हम पूरे लोगों से, सारे दुनिया में जितने लोगों से जुड़ सकते हैं, अपॉर्चुनिटी है, तो हम ज्यादा पैसा कमा सकते हैं, पैसिव इनकम कर सकते हैं। ठीक है, थैंक यू ये सो obviously मच, एक networking थैंक यू सो मच, थैंक यू। रूपा मैम, गुड मॉर्निंग, बताओ, बोलूं बोलूं। सर नेटवर्क में भी सर बंगाली ना हिंदी? बंगाली बांग्ला। बांग्ला, अच्छा ओके सर। सर नेटवर्क ये है जो अपना जो काम आप अपना तो है ही है, মানে নিজেও করো সাথে ডাউনলাইন হতে হবে। মানে ওয়ান সাপোজ আমি হলাম, আমার নিচে দুজন, দুজনের পর চারজন, চারজনের পর আটজন, এইভাবে নেটওয়ার্কে হবে। তো বেনিফিটটা কি, নেটওয়ার্কিং ওটা করে আমার লাভটা কি? আপনি ধরুন আমি একজন কাস্টমার, ঠিক আছে, ভাবুন আমি একজন কাস্টমার। আচ্ছা সবাই বোর হচ্ছেন না তো এইভাবে কথা বলছি বলে? আর अगर হচ্ছে না তো কোনো প্রবলেম দিনাদি আসছি। আমি একজন কাস্টমার, আপনি আমাকে বোঝান নেটওয়ার্ক কি। আমি কিচ্ছু জানি না, আমি না ডাউনলাইন বুঝি, না প্যাসিভ ইনকাম বুঝি, না আপলাইন বুঝি, না কিছু বুঝি। আপনি আমাকে এসে বলছেন রাজীব নেটওয়ার্কিং করো, নেটওয়ার্কিংটা ভালো। আমি বললাম নেটওয়ার্কিংটা আবার কি, কেন করো, কেন ভালো, বলো। মানে সবার সাথে মিলে একসাথে কাজ করা। সবার সাথে মিলে একসাথে কাজ করা, তাতে কি হবে? তাতে কি হবে? আমার যখন নিচে ডাউনলাইনে হবে তখন অটোমেটিক তখন আমারও হবে, ইনকাম হবে, সবাইকে একটা ইনকামের রাস্তা দেখাতে পারবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। সবাইকে একটা ইনকামের রাস্তা দিতে পারবো। ওয়েলকাম স্যার। স্যার আমি নেটওয়ার্ক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু একজন বিজনেস উইমেন, আমার নিজস্ব একটা বিজনেস প্রতিষ্ঠান আছে। তো আমি এই জন্যই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বলতে চাই যে একটা বিজনেসম্যান এন্ড নেটওয়ার্কিং এটা কি। একটা বিজনেসম্যান যখন কোনো কিছু কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান দেয়, তখন কিন্তু সে চায় যে তার কাস্টমারকে কিভাবে সে জিনিস দিয়ে বুঝাবে। তো সেই জায়গাটা কি করতে হয় যে একটা কাস্টমারকে সে বোঝানোর জন্য তার নেটওয়ার্কটা সে বিল্ড করে, রিলেশন ডেভেলপ করে। ঠিক এরকমই আমাদের নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে যে আমরা যাকে বুঝাবো বা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানাবো, তার সাথে আগে রিলেশন ডেভেলপ করা। যখন রিলেশন ডেভেলপ হয়ে যায় তখন তাকে বুঝাতে হবে কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আসছেন। আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, এখানেও কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিংটাই করি। আমার জিনিসটা আছে, আমি আপনাকে জানালাম, আপনি নিলেন, আপনার মাধ্যমে একজন ভালো জিনিস পেয়েছে, সেও আসলো। এটাও কিন্তু এক প্রকার নেটওয়ার্ক। একজনকে ভালো কিছু দিয়েছি, সে তার ভাবিকে দিয়েছে বা তার রিলেটিভকে দিয়েছে, এভাবেও কিন্তু বিজনেসটাও নেটওয়ার্কের মাধ্যমে হয়। ঠিক সেম এটাই যে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো রকম টার্গেট থাকছে না যে আপনাকে এতদিনের মধ্যে করবে। আবার জব যেটা হয় কোম্পানির জব, কোম্পানির জবে কি হচ্ছে যে আপনাকে টার্গেট দিয়ে দিচ্ছে, আপনাকে 1 লক্ষ টার্গেট দিচ্ছে, এতদিনের মধ্যে করতে হবে। বাট আমাদেরকে প্রথমে নেটওয়ার্ক মার্কেটিং কে বুঝাতে হবে আমাদের সিস্টেমটা কি, আমরা কোন সিস্টেমটা ফলো করছি। আমার মনে হয় যে আমি অ্যাজ আ নেটওয়ার্ক মার্কেটিং এ যেহেতু আছি, আমি আমার সামনে যিনি থাকবেন ওনাকে যদি আমি সিস্টেমটা ভালো মতো বুঝাতে পারি, তাহলে সে নিশ্চয়ই নেটওয়ার্ক মার্কেটিংটা পছন্দ করবে। এটা ডিপেন্ড করছে আমি তাকে কতটুকু আমার সিস্টেমটা তাকে ডেলিভার করতে পারছি। আই থিংক এতটুকুই বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে থ্যাংক ইউ বলি যারা যারা বলেছেন, ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। বাট আমি কিছু জিনিস অ্যাড করি। ফার্স্ট জিনিস হচ্ছে সবারই কাছ থেকে অনেক কিছু পয়েন্টস পাওয়া যায়। উপেন্দ্র একটা কথা বলছিল কিভাবে আমরা টাইমকে মাল্টিপ্লিকেশন করি, রূপা ম্যাম একটা কথা বলছিল যেখানে কি আমাদের
নেটওয়ার্কের মধ্যে লোককে আমরা যে বোঝাচ্ছি সেটা কিসের জন্য বোঝাচ্ছি, কেন দরকার, নামে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করবেন ইম্পর্টেন্ট, রাইট? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা জিনিস ভালো করে বুঝুন। নেটওয়ার্ক, লোকেরা যখনই বলে না নেটওয়ার্কিং করবো না, লোকেদের মাথার মধ্যে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর কনসেপ্ট থাকে। আমি আবার বলছি, নেটওয়ার্কিং করব না, এটা লোকেরা নেটওয়ার্ক কথাটাকে বারণ করে না। লোকেরা অ্যাকচুয়ালি ভয় পায় যে কোম্পানিটা আপনি যে নিয়ে গেছেন না, সেই কোম্পানিটা উঠে না যায়। আমার ছোট্ট, মানে ছোট্ট না, অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, 10-15 বছর অভিজ্ঞতা থেকে বলছি, লোকেরা নেটওয়ার্কিংটাকে বারণ করেন, লোকেরা কোম্পানিকে বারণ করে। আর তার থেকে বড় কথা হচ্ছে লোকেরা কোম্পানিকে বারণ করে না, আপনাকে বারণ। কারণ লোকেদের কাছে না, দেখবেন আপনাকে, দেখবেন লোকেরা যে প্রশ্নগুলো করে না, সেই প্রশ্নগুলো একবার ভেবে দেখুন, ব্যাক অফ দ্য মাইন্ডে না, একবার ভেবে দেখুন। লোকেদের কাছে যখন আপনি নেটওয়ার্কিং এর ব্যাপারে বোঝাতে যান না, লোকেরা আপনাকে কি কি প্রশ্ন করে? কোম্পানিটা কতদিন, নেটওয়ার্কিং কতদিনে যে হয় না, কোম্পানিটা কতদিন, আচ্ছা কোম্পানিটা কি করে, কবে থেকে বাংলাদেশে করছে, কবে ভারতবর্ষে করছে, আচ্ছা তুমি কতদিন ধরে করছো, তোমার কি পরিস্থিতি, তুমি কি করো, তুমি কত টাকা খাও। লোকেদের ভালো করে বুঝুন, নেটওয়ার্কিং লোকেরা বারণ করে ঠিকই, কিন্তু লোকেরা অ্যাকচুয়ালি কোম্পানিকে ভয় পায়, নেটওয়ার্কিং করতে ভয় পায়। নেটওয়ার্কিং এর সাথে সাথে আর একটা জিনিস আছে, আমি কিছু জিনিসকে মাথায় রাখাটা খুব দরকার। আমরা অ্যাকচুয়ালি এটা ভিএলসি তে শেখা, আমি আপনাদেরকে শেয়ার করছি, হয়তো নেক্সট মাসে হয়তো যখন শিডিউল পুরোপুরি বানাবো, তখন হয়তো এই জিনিসগুলোকে আপনাদের কাছে আবার প্লেস করাবার চেষ্টা করবো। সেটা হচ্ছে, একটা লোককে মার্কেটিং প্ল্যান বা যে কোনো জিনিসকে বোঝানোর আগে না, লোকটাকে অ্যাকচুয়ালি কিছু জিনিস বোঝানোর দরকার আছে। কি কি বোঝানো দরকার আছে? প্রথম জিনিস হচ্ছে কোম্পানিটা না, নেটওয়ার্কিং কেন করবো এটাকে বোঝান। নেটওয়ার্কিং কোনো জিনিস না, কোনো বস্তু না। চাকরিটা যেরকম কোনো জিনিসও না, চাকরিটা একটা জায়গা, কর্মস্থান। নেটওয়ার্কিংটা একটা কর্মস্থান, ব্যবসাটা কোনো জিনিস না, ওটা কর্মস্থান। নেটওয়ার্ক আলাদা জিনিস। নেটওয়ার্কিং এর ভিতরে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা কেমন, কোম্পানিটা কেমন এটা পরে আসবে। আমরা ভিআইপির মধ্যে আপনাদেরকে বারবার করে দেখবেন একটা জিনিসের উপর আমি জোর দিই, সেটা হচ্ছে ভেস্টিজ করবো, এটা ইম্পর্টেন্ট না, নেটওয়ার্কিং কেন করবো এটা। হ্যাঁ, আমি বারবার করে এই কারণে বলি, কারণ নেটওয়ার্কিং কেন করবো, যদি লোককে ক্লিয়ার করাতে পারেন, লোকেরা তার পরে ডিসিশন নিতে পারে যে ভেস্টিজ কেন করবো। প্রবলেমটা হচ্ছে আমরা ভেস্টিজ আগে বলি, তারপরে নেটওয়ার্কিং বোঝাবার পজিশন গুলো দেখুন। যে কোনো জিনিসকে না পজিশন করাটা খুব ইম্পর্টেন্ট। লোককে আমরা আগে ভেস্টিজ বলি, নিজের ব্যাপারে আগে বলি, তারপরে ভেস্টিজ বলি, তারপরে নেটওয়ার্কিং বোঝাই। আজকের পর থেকে না একটু উল্টো করার চেষ্টা করুন, আগে লোককে নেটওয়ার্কিং বোঝান, তারপরে ভেস্টিজ বোঝান, তারপরে আপনি কি করেন বোঝান। বুঝতে পারছি? বিকজ চ্যানেলাইজ যতক্ষণ না করবেন না, যতক্ষণ না পজিশনিং করবেন, ততক্ষণ কিন্তু এরকম প্রবলেম হতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ রাজকুমার বল। স্যার বলছিলাম যে আমরা যদি কাউকে গিয়ে আগে নেটওয়ার্কিং বোঝাতে যাচ্ছি, কিছু ক্ষেত্রে স্যার তারা আমাদেরকে বলে যে ওসব আমরা অনেক বুঝি, ওসব অনেক জানি, সেক্ষেত্রে কি করব? জিজ্ঞাসা কর না একটা প্রশ্ন, আচ্ছা নেটওয়ার্কিং আজকে ডেটে করা উচিত কি উচিত? ঠিক আছে স্যার। আরে ইগোয়েস্টিক ভাবে না। আরে দাদা তুমি তো নেটওয়ার্কিং এর ব্যাপারে জানো, খুব ভালো লাগলো শুনি। আচ্ছা তুমি বলো তো আজকে ডেটে নেটওয়ার্কিং করা উচিত কি উচিত না? যুক্তি তর্কতে যাব না, আমি তো বেফিজুলকার টাইম ওয়েস্টেজ করবো না। সে যদি বলে যে না উচিত না, আচ্ছা তোমার মনে হয় কেন? তুমি যে বললে না নেটওয়ার্কিং করাটা উচিত না বা প্রয়োজন নাই, কেন না, এটা আমাকে বোঝো, তাহলে তো অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো। বোঝো, সি ইটস নট এ ওয়েস্ট অফ টাইম। এটা হচ্ছে লোকেদের সাথে না, দেখো যখনই এরকম প্রশ্ন আসবে বা এরকম কোনো জিনিস আসবে না, সবসময় চেষ্টা
করবে 40 মিনিট যে কথাটা বলবেন ওই 40 মিনিটের মধ্যে ওর কথা বেশি শুনবে। তুই যা বলছিস বলে দে, শুনে যা। সেদিনকে আমি বোঝাবো না, পরের দিনকে বোঝাবো। ওকে স্যার। একটা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করো নেটওয়ার্কিং করাটা আজকে ভালো না কেন, বোঝাতে পারবে? আগের দিন একটা ওই গল্প বলেছিলাম, আমার মনে নেই, বলেছিলাম মনে হয় না, পেন্টিং এর গল্পটা বলেছিলাম। কোনটা কোনটা না বলে থাকি আরেকবার বলছি, বলছি। একটা খুব ভালো পেন্টার ছিল, একটা খুব সুন্দর পেন্টিং করেছে একটা বড় আর্ট পেপারে, বড় দেওয়ালের সাইজের, একটা বড় দেওয়ালের সাইজের পেন্টিংটা করেছে। করার পরে না পেন্টিংটা কেমন হয়েছে এটা জানার জন্য কি করেছে, রাস্তা একটা জায়গায় ব্যানার হিসাবে লাগিয়েছে, পোস্টার হিসাবে, আর নিচে লিখেছে পেন্টিংটা কেমন হয়েছে, সবাইকে নোটিস করতে দিয়েছে। সবাই লিখেছে ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। কেউ লিখেছে ভালো, মানে 200 জন যদি কমেন্ট করে থাকে তার মধ্যে 5 জন লিখেছে ভালো, বাকি 195 জন লিখেছে ভালো হয়নি। ও 7 দিন পরে পোস্টারটাকে খুলে, পেন্টিংটাকে খুলে একটা জায়গায় রেখে দিয়েছে, আর ওই একই পেন্টিং আবার তৈরি করেছে, আর নিচে লিখে দিয়েছে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে একটুখানি বলে দেবেন কোথায় ভুল হয়েছে। 7 দিন ধরে কোনো কমেন্টই পড়েনি। 7 দিন ধরে কোনো কমেন্টই পড়েনি। মানে প্রবলেমটা কোথায় বুঝতে পারবে? প্রবলেমটা হচ্ছে লোকেদেরকে যখন তুমি অপশন দেবে না কেমন হয়েছে জিজ্ঞাসা করবে, বাস। এবার যদি বলো ভুলটা ধরিয়ে দাও কোথায়, শেষ। এই যে লোকেরা বলে না নেটওয়ার্কিং ব্যাপারে আমি জানি, শুধু জিজ্ঞাসা করে দাও একবার, আচ্ছা করা উচিত কি উচিত না। আর যদি ও না বলে, হ্যাঁ বললে তো ফেঁসে গেল, হ্যাঁ বললে তো ফেঁসে গেল। আর যদি না বলে তাহলে জিজ্ঞাসা করো, আচ্ছা না কেন বলছো, মানে আমার ওটা জানাটা দরকার না, কারণ কোনো সময় কাজ করতে গিয়ে কাজে লাগবে। ভদ্রভাবে, আর না বলছো মানে তুমি কে পণ্ডিত না, এরকম না। প্লিজ ট্যাপ ইউর ওয়ার্ডস। ঠিক আছে, বলতে পারছি? ক্লিয়ার সবাই? টাটা দিচ্ছি না। তো নাও এর সাথে না একটা জিনিসকে অ্যাড করা, সেটা হচ্ছে 3F থিওরি। এই যে প্রবলেমস গুলো, এই যে অবজেকশন গুলো বলেছি না, যেখানে গিয়ে লোকেরা বলে যে টাইম নেই, লোকেরা বলে ইন্টারেস্টেড না, লোকেরা বলে বিশ্বাস নেই, নেটওয়ার্কিং করব না, এই কথাগুলো দেখবেন ফোনেও অনেক সময় শুনে থাকেন। ফোনে শুনেছেন কথাগুলো? হয়তো কোনো সময় তো ফোনের মধ্যে আপনি কথা বলছেন, ফোনে কথা বলতে বলতে হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো আচ্ছা কি ব্যাপারে, আপনি হয়তো বললেন নেটওয়ার্কিং এর ব্যাপারে বা একটা কোম্পানির ব্যাপারে। না, নেটওয়ার্কিং এর ব্যাপারে আমি ইন্টারেস্টেড না, আমার কাছে বিজনেস করার জন্য অত টাকা নেই, ফোনের মধ্যে বলে। এই অবজেকশনস গুলোকে হ্যান্ডেল করার সব থেকে বেস্ট উপায়, যেটা আমার মনে হয় সব থেকে ইজিয়েস্ট উপায়, সেটা হচ্ছে 3টে এফ ইউজ করা। 3টে এফ হচ্ছে ফিল, ফেল, ফাউন্ড। ফিল, ফিল মানে কি? ফিল করলাম, অনুভব করা। ফেইল্ড মানে কেউ একজন করেছিল, অনুভব করেছিল আপনার মতন। ফাউন্ড মানে খুঁজে পেয়েছে, রাইট? সাপোজ কোন একজন ব্যক্তি বললো আমার কাছে টাইম নেই, ফিল করুন আগে, আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইছেন। অ্যাকচুয়ালি আপনার মতনই মিস্টার বিপ্লব ছিল, যিনি আপনার মতনই ফিল করতেন, আপনার মতনই ফিল করতেন, মানে অ্যাকচুয়ালি তাকে বোঝাচ্ছি আপনার মতনই ফেল করেছে, অনুভব করেছে। কিন্তু উনি যখন আমার সাথে আধা ঘন্টা সময় ব্যয় করেছেন, তারপরে কিন্তু উনি বুঝতে পারছেন যে এটার কতটা মূল্যবান আছে, এটা কতটা মূল্যহীন হতে পারে নিজের জীবনের মধ্যে যদি এটাতে কাজ করা যায়। বলতে পারলাম 3টে এফ, ইজি, সিম্পল। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন বা আপনি কি বোঝাতে চাইছেন। ঠিক এরকমই আপনার মতনই একজন ব্যক্তি আছে আমার টিমে, যে আপনার মতনই খুব বিজি ছিল। অনেক লোক বলেন আমার কাছে টাইম নেই অত। আমি জানি স্যার, আমি বুঝতে পারছি আপনাদের বর্তমান ব্যস্ত মানুষের টাইম থাকাটা সত্যি খুব দুষ্কর।
টাইম না থাকাটা খুব স্বাভাবিক। ইনফ্যাক্ট আপনার মতন আমার টিমের মধ্যে এরকম একজন আছেন যে আমরা একসাথে কাজ করি, উনিও কিন্তু আপনার মতনই ফিল করতেন। ইনফ্যাক্ট যখন ওনার সাথে বসে যখন জিনিসটার ব্যাপারে একটু আলোচনা করি, তখন উনি বুঝতে পারেন যে এই বিজনেসটা তাকে অল্প সময়ে কি করে বেশি টাকা রোজগার করাতে পারে, সেটা কিন্তু তাকে সাহায্য করেছে। সিম্পল, 3টে এফ: ফিল, ফেল্ড, ফাউন্ড। ক্লিয়ার বলতে পারছি? হ্যাঁ, 3টে এফ কে ইউজ করেন, নিজেদের টেকনিক্স গুলোকে ইউজ করেন। আমি চাইবো নেক্সট টাইম খুব তাড়াতাড়ি, হয়তো বা নেক্সট উইকের মধ্যে, মানডে হবে না, মানডে চ্যাম্পিয়ন্স ডে থাকবে আপনাদের, 3 তারিখে চ্যাম্পিয়ন্স ডে, 1-2 তারিখে মান্থ ক্লোজ, তো 4-5 তারিখ বা 7 তারিখের পরে। কারণ আমি চাইছিলাম যে আপনাদের কাছে, কারণ এই মাসে প্রচুর জয়েনিংও হচ্ছে আপনাদের, তো সেইভাবে আমরা একটুখানি ডিফারেন্ট ভাবে একটুখানি নেক্সট মান্থে শিডিউলিং প্ল্যান করবো, যেখানে ভিআইপি থাকবে। আর আমি চাইবো ভিআইপি আপনাদের বাংলাতে করাবো। প্রবলি হয়তো একটু ডিলেতে করতে চাইছিলাম, আপনাদেরকে বলেও দিই, জানেন এটা আমি বলছি না যে হবে, হ্যাঁ কি কোई জরুরত নেই, আমি বলছি না যে এটাই হবে। মেবি এরকমও প্ল্যান করছি যে 7:30 থেকে ভিআইপি 9টা পর্যন্ত, লাগাতার 3 দিন, যাতে 3 দিনই আপনারা সেশনটা অ্যাটেন্ড করুন 7:30 থেকে ফার্স্ট। আমি চাইবো যত মানে শুধু যে কোনোদিন কাজ করে না তাকে ফোন করে বলুন তুই একবার ভিআইপিটা অ্যাটেন্ড কর, 3টে দিন 1.5 ঘন্টা করে, 4.5 ঘন্টা দে। যদি তোর মনে হয় যে এটা কোনো কাজে লাগেনি, তাহলে তুই ভাববি যে একটা বাজে সিনেমা দেখেছিস। 3 ঘন্টা তো সিনেমা হলেও বসতে থাকে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা, তো 1.5 ঘন্টা প্রতিদিন, মানে ওই যে অ্যামাজন প্রাইমে যেরকম ভিডিও দেখি না, সেরকম 1.5 ঘন্টা করে 3 দিন দেব। ঠিক আছে, তো আমি একটা প্ল্যান করছি, 4:30 যেরকম সেশন চলে সেরকম তো চলবে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাংলাতে ভিআইপি স্পেশালি ফার্স্ট উইকের আমি 4, 5, 6 বা 5, 6, 7 3 দিন পর পর 7:30 থেকে টাইমিংও বলে দিচ্ছি, রাইট? 7:30 থেকে ইট উইল বি আ ম্যান্ডেটরি, রাইট? তো আমি চাইবো যে ওখানে অ্যাটেন্ড করুন। নেক্সট দিনকে আবার যখন ওই অবজেকশনের সেশনটা হবে, আমি চাইবো আপনাদের কাছ থেকে পরের বার কিন্তু শুনতে যে 3টে এফ কে দিয়ে আপনি কি করে হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে, সো আমি একটুখানি নিজেরা হোমওয়ার্ক করুন, একটুখানি নিজেরা কাজ করুন, আমার মনে হয় একটুখানি করলে কোনো প্রবলেম কিছু নেই, তাই না? সো একটুখানি নিজের উপরে কাজ করুন। সো বাকি তো আমার মনে হয় এভরিথিং উইল গেট ইনটু দ্য প্রসেস, রাইট? আর 3টে এফ কে নিয়ে কাজ করুন, খুব এফেক্টিভ হয়, বিশেষ করে যখন আপনি কোনো ফোনে কথা বলেন, কারণ ফোনে কথা বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? তো অবভিয়াসলি টেলিকলিং আমরা অবজেকশন হ্যান্ডেল দিয়ে শিখবো, তো সেইভাবে আর কি প্ল্যানিং করছি যাতে আমরা ওই জিনিসগুলোকে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, সো বাকি থ্যাংক ইউ সো মাচ, আর বেশি টাইম নেব না। ঠিক আছে, সো আমি চাইবো যে সবাই নিজেদেরকে একটুখানি অ্যাটেন্টিভ হয়ে এই মাসের উপরে ফোকাস করুন। আমি জানি খুব টাফ সিচুয়েশন, নেক্সট আর 2টো দিন আছে, 30, 31, 2 তারিখ। যদি বিজনেস কভার আপ না হয়ে থাকে তো একটুখানি চেষ্টা করুন যদি বুস্ট আপ করানো যায়। বাকি তো আপনারা তো জানেন, তো আমি আর বেশি সময় নেব না। ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনসের জন্য, আর আমাকে আমার কথাগুলোকে শোনার জন্য, ঝেলনে के लिए नहीं বলো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ইট ওয়াজ রিয়েলি গ্রেট। বাট লাস্টে মানে শেষ করার আগে অবভিয়াসলি আমি সবাইকে বলবো প্লিজ 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 টেক কেয়ার অফ ইয়োরসেলফ। যা দরকার পড়ে সেগুলোকে ইউজ করুন। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ইফ ইউ ফিল কোনো রকমের কোনো প্রবলেম বা কিছু, প্লিজ গেট ইন টাচ উইথ আস। We as a management, we are taking a lot of initiatives and we don't want you all to get into some other way. যেন কোনো রকমের প্রয়োজন হলে you can get in touch with us, right? So thank you so much everyone. বাংলাদেশের আইডিতে ইন্ডিয়াতে পারচেস হয় না, দেখেছিস? হচ্ছে না,
Right. So thank you so much, everyone. Take care and have a great time. বাংলাদেশি লোকেদের জন্য আই এম রিয়েলি 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 ভেরি সরি। আমি অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল না, বাট তারপর আমাকে একজন লিডার ফোন করে, তখন আমি সব জায়গায় সার্কুলেট করেও দিয়েছিলাম। সো আমি চাইবো নেক্সট টাইম আবার জিনিসটাকে আবার করতে, সো দ্যাট আরো বেটার ভাবে করতে। আড্ডা দুটো এফ বলিনি, তিনটে এফ বলেছি রূপা চক্রবর্তী, তিনটে এফ। একটা হচ্ছে একটা হচ্ছে ফেইল্ড, একটা হচ্ছে ফাউন্ড, ঠিক আছে? তিনটে এফ, রাইট? সো টেক কেয়ার অফ योरसेल्फ एंड हैव ए ग्रेट टाइम। सप्लीमेंट लेते रहना, আমাকে বলে লাভ নেই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যাড করতে ব্যস্ত না তুই, দাঁড়া। So thank you so much everyone. It was really wonderful and it was really great. Take care of your family. Thank you সজল, যেটা লিখেছো সেটার জন্য সবাই দেখতেও পাচ্ছে। I love you sir. Thank you so much. So it was really wonderful. Take care of yourself and your family, and at any point of time if you feel anything there is an urgency, please get in touch with the Vestige team. जितने भी लोग हैं, there is Sridhi, there is me, there is Shankoti, there is Aarti, there is the branch managers. And at any point of time अगर कभी भी जरूरत पड़े तो please get in touch with us and take care of yourself and your family, right? So thank you so much. Wish you well and God bless you. Thank you so much everyone. Take care. Bye.